বড় এক কলসি জল শীঘ্র গরম করিয়া আনিলেন এবং আরেক কলসি বসাইয়া রাখিলেন। জল একেবারে আগুনের মতো গরম হইয়াছে, এদিকে শীতও এপার ওপার হইয়াছে। সেই শীতের রাতেও তাহারা ভয়ে ঘামিতেছিল। ওদিকে চোর যেমনি শীত দিয়া মাথা গলাইয়াছে, অমনি গোসাইদাস ও মহামায়া ঠাকুরুন হুড়হুড় করিয়া গরম জল ঢালিয়া দিতে লাগিলেন। অমনি বাহির হইতে বাপরে বাপরে মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। বাংলার ডাকাত। গল্প যোগেন্দ্রনাথ গুপ্ত। পাঠ সন্দীপ দে। সেকালে বর্ধমান জেলার দুর্গাপুর গ্রামের রামধন বসু ছিলেন একজন ধনী ও সমৃদ্ধ লোক। তিনি বর্ধমান শহরে ওকালতি করিয়া প্রচুর টাকা কড়ি উপার্জন করিতেন। দেশেও ছিল তালুক মুলুক। দুর্গাপুরে তাহার বাড়িও ছিল যেমন বড় তেমনি সুরক্ষিত। বাড়িটি ছিল ৩-৪ মহলে বিভক্ত। সদর বাড়িতে চণ্ডীমণ্ডপ, তাহার সম্মুখের উঠানে খামার, খামারের পাশে বাগান, বাগান ও খামার এক সারি ৩-৪টি পাকা ছোট ছোট কুটিরের পশ্চাতে ছিল। অন্দরবাড়ির উত্তর দিকে ছিল একখানি প্রকাণ্ড খড়ুয়া ঘর, পশ্চিমেও এইরূপ একখানি খড়ুয়া ঘর। সে ঘরের পেছনে অনেকটা খালি জমি, তাহার পশ্চিম দিকে পাকা বাড়ি। দক্ষিণ দিকের অর্ধেকটা জায়গা জুড়িয়া গোয়াল বাড়ি ও গোলাবাড়ি, তাহারই পাশে ঢেঁকিশালা ও রন্ধনশালা। উত্তরে প্রকাণ্ড খড়ুয়া ঘরের ছাঁচ ছিল খুব দীর্ঘ। সেই ছাঁচের নিচ দিয়া পশ্চিম সীমা পর্যন্ত ছিল লম্বা পাকা প্রাচীর। রামধন বসু মহাশয়ের মাতা মহামায়া বাড়িতে থাকিতেন। সেরেস্তার কর্মচারীরা বাইরের দিকে দপ্তরখানায় কাজ করিতেন এবং নিজেরা রান্নাবান্না করিয়া বাহিরের কুঠুরিগুলোতে রাত্রি কাটাইতেন। 2 জন বাগদি বরকন্দাজ বাহিরের দিকে রাত্রিতে পাহারা দিত। রামধনবাবু ছুটি ছাটায় বাড়ি আসতেন। পূজা পার্বণ উপলক্ষে 1-1.5 মাস বাড়িতে থাকিতেন। সে সময় গ্রামের লোকজন দিনরাত আসা যাওয়া করিত, বাড়ি গম গম করিত। তারপর বাড়িঘর নীরব নিস্তব্ধ হইয়া থাকিত। রামধনবাবু তাহার মাতাকে কোনো মতেই কার্যস্থান বর্ধমান শহরে লইয়া যাইতে পারিতেন না। মা বলিতেন, দেশের লোকজন, ঠাকুর সেবা, গরিব দুঃখী প্রজাদের ফেলে আমি কোনো মতেই দেশ ছেড়ে যাব না। কাজেই রামধনবাবু নীরব থাকিতেন এবং একটু দীর্ঘদিনের ছুটি পাইলেই বাড়ি আসিয়া মাকে দেখিয়া যাইতেন। রাত্রিকালে বাড়ির সকলে শুইয়া পড়িলে মহামায়া ঠাকুরুন একাকিনী একটি প্রদীপ হাতে করিয়া অত বড় বাড়ির 4 দিক গলিঘুঁজি কোণ সব দেখিয়া সদর ও অন্দরের দরজা বন্ধ করিয়া নিজের ঘরটিতে আসিয়া শুইয়া থাকিতেন। শুইবার সময় মন্ত্র পড়িতেন। তাহার মন্ত্রের 2-1টি চরণ এখানে তুলিয়া দিলাম। কপ্পল কপ্পল যদ্দূর যায় কপ্পলের বায়, চোর চোট্টা না বাড়ায় পায়, বাঁধলাম ঘর বাঁধলাম বাড়ি, কোন চোরা করবে চুরি। তারপর হাততালি দিয়া শুইয়া পড়িতেন। সেকালে প্রাচীনদের মধ্যে এরূপ সংস্কার ছিল, এই মন্ত্রে বাড়ি বন্ধ করিলে চোরের সাধ্য ছিল না বাড়ি ত্রিসীমানায় পা বাড়ায়। এ বিশ্বাসেই মহামায়া ঠাকুরুন চারিদিকে ঘুরিয়া বাড়ি বন্ধ করিয়া নিশ্চিন্ত মনে শুইয়া পড়িতেন। মন্ত্রের অর্থ কি? কপ্পল আবার কি? পৌষ মাস। এক রাত্রে মহামায়া ঠাকুরুন দীপ হাতে করিয়া চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছেন। তাহার এক ভাইয়ের 2টি ছেলে শহর হইতে বাড়ি যাবার পথে পিসিমার বাড়ি আসিয়াছে। তাহারা খাওয়া দাওয়ার পর ঘুমাইয়া পড়িয়াছে।
মহামা ঠাকুরুন আনাচে কানাচে ঘুরিয়া বেড়াইতেছেন। এমন সময় উত্তরের সেই বড় ঘরের ছাঁচের নিকট শুনিতে পাইলেন নাক ডাকার শব্দ। যেন ঘরের বাইরে কার নাক ডাকিতেছে। বুনুরা যেমন বনে বাস করিতে করিতে বাঘকে ভয় করে না, তেমনি ওই অঞ্চলের মেয়েরাও চোর ডাকাতের আক্রমণকে বড় ভয় করিত না। তিনি নাক ডাকার শব্দে আশ্চর্য হইয়া কাহারা কোথায় নাক ডাকিতেছে তাহার খোঁজে বাইর হইলেন। মহামা ঠাকুরুন ছিলেন অত্যন্ত দুঃসাহসিকা। তিনি ধারে ধারে গিয়া দেখেন ডাকাত মহাশয় চালের একটা বাতা ধরিয়া ওই বড় ঘরের উচ্চ দেয়ালে মাথা ঠেস দিয়া পাকা প্রাচীরের উপর ঘোড়সওয়ারের মতো এক পা বাহিরে এক পা ভিতরে এইভাবে বসিয়া পরম সুখে নাক ডাকাইয়া নিদ্রা যাইতেছে। আর তাহারই নাক ডাকার শব্দে বাড়ির চারিদিক ধ্বনিত হইয়া উঠিয়াছে। বাড়ির বাহিরে গোসাইদাস বাগদি চৌকি দিতেছিল। একবার ভাবিলেন তাহাকে ডাক দেন, কিন্তু ঠাকুরুনের ছিল দুর্দান্ত সাহস। তিনি কি করিলেন জানো? প্রদীপটি মাটিতে রাখিয়া দুই হাত দিয়া ডাকাতে ঝুলানো পাখানি ধরিয়া এক টান মারিলেন। ভাবিয়াছিলেন ডাকাতটাকে বাড়ির মধ্যে টানিয়া ফেলিয়া পরে চিৎকার করিবেন, তখন সকলে আসিয়া পড়িবে, দস্যু আর পলাইতে পারিবে না। কিন্তু ডাকাতটি তো জোয়ান মানুষ, সে খুব শক্ত করিয়া চালের বাতা ধরিয়াছিল। কাজেই একজন স্ত্রীলোকের পক্ষে তাহাকে টানিয়া নামানো সহজ ছিল না। এদিকে ডাকাত মশাই টানের চোটে জাগিয়া উঠিল, দেখিল মহা বিপদ। সে তাড়াতাড়ি মহামা ঠাকুরুনের হাত হইতে পা ছাড়াইয়া প্রাচীরের উপর মজবুত ভাবে বসিয়া বলিল, এ কি গিন্নিমা, কি ধন্যী মেয়ে তুমি, তোমার কি প্রাণের ভয় নেই? মহামা ঠাকুরুন গর্জিয়া বলিলেন, এ চাঁদা, ডাকাতি করার আর জায়গা পাস নে, এই তোর কাজ। তোকে এত খাবার দি, বছরে দুখানা করে কাপড় দি, তুই বেটা নেমো খারামি করে ডাকাতি করতে এসেছিস আমার বাড়ি? চাঁদা ডাকাত কহিল, সে কি কখনো হয়? না মা, চৌকি দিতে দিতে বড় ঘুম পেলো, তাই এখানে বসে একটু ঘুমিয়ে নিচ্ছিলাম। বটে রে, অন্দর বাড়ির পাঁচিল তোমার শোবার খাট। সে উত্তর দিল, ঘুমের ঘরে পথ ভুলে এখানে উঠে পড়েছি, এমন কাজ আর হবে না। গোসাই বাগদির কানে বাড়ির ভিতরকার এই কথা আসিয়া পৌঁছিলে সে তাড়াতাড়ি ছুটি আসি বলল, কি হয়েছে মা? মহামায়া ঠাকুরুন ইঙ্গিতে চাঁদা ডাকাতকে দেখাইয়া দিলেন। গোসাইদাস যেমন লাঠি উঁচু করিয়াছে, অমনি চাঁদা প্রাচীর হইতে লাফাইয়া পড়িয়া অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। গোসাইদাস আস্ফালন করিয়া বলিল, মা, যদি টানাটানি না করিয়া চুপি চুপি আমাকে ডেকে আনতেন, তবে বেটার চৌকি দেওয়াটা দেখিয়ে দিতাম। এদিকে হইয়াছে আর এক ব্যাপার। চাঁদার দল ধীরে ধীরে বাড়ির ভিতরে গিয়া সিঁধ কাটিতে শুরু করিয়াছিল। গোসাইদাস ও মহামায়া ঠাকুরুন বাড়ির ভিতরে আসিয়াই শুনিতে পাইলেন ঠুকঠুক ঠুকঠুক শব্দ। গোসাইদাস চুপি চুপি বলিল, চলুন ঘরের ভিতর যাই। দুইজন চুপি চুপি ঘরের ভিতর গিয়া জানালের নিকট উকি মারিয়া দেখিলেন জানালার নিচ দিয়া সিঁধ কাটিয়াছে, ভিতর হইতে ঢালু ভাবে, আকারেও বেশ বড়, আর দুই চারখানি ইট খসাইলেই পথ পরিষ্কার হয়। মহামায়া ঠাকুরুন তাড়াতাড়ি পাশের ঘর হইতে মশাল লইয়া আসিলেন এবং যে উনানে গরম জল হইত তাহা জ্বালিলেন। বড় এক কলসি জল শীঘ্র গরম করিয়া আনিলেন এবং আরেক কলসি বসাইয়া রাখিলেন। জল একেবারে আগুনের মতো গরম হইয়াছে, এদিকে সিঁধও এপার ওপার হইয়াছে। এইসব দেখিয়া শুনিয়া মহামায়া ঠাকুরুনের ভাইপোরা তো ভয়ে অস্থির। সেই শীতের রাতেও তাহারা ভয়ে ঘামিতেছিল। ওদিকে চোর যেমনি শীত দিয়া মাথা গলাইয়াছে, অমনি গোসাইদাস ও মহামায়া ঠাকুরুন হুড় হুড় করিয়া গরম জল ঢালিয়া দিতে লাগিলেন। অমনি বাহির হইতে, বাপরে বাপরে,
এইসব শব্দ উঠিল। চাঁদা সর্দার কোন ফাঁকে যে আসিয়া দলে জুটিয়াছিল তাহা জানিতে পারা যায় নাই। সে সগর্জনে শাসাইয়া বলিল, আচ্ছা এবারে রক্ষা পেলে গিন্নিমা, মজা দেখতে পাবে, বলিয়া চলিয়া গেল। সেকালে চোর ডাকাতের অপেক্ষাও গ্রামের লোকেরা পুলিশকে বেশি ভয় করিত। সতর্ক থাকিলে কিংবা টাকা গহনা মাটির ভিতর পুঁতিয়া রাখিলে চোর ডাকাতের হাত হইতে রক্ষা পাওয়া যাইত। কিন্তু দারোগা জমাদার আসিলে আর রক্ষা ছিল না। তাহাদের লোভ ছিল অত্যন্ত বেশি। চোর ডাকাত ধরা তো দূরে থাকুক, বরং উল্টা তাহারা গৃহস্থকে নিপীড়ন করিত। এই জন্য কোম্পানি এমন কঠোর নিয়ম করিয়াছিল যে দারোগা তাহার এলাকার চোর ডাকাত ধরিতে পারিবে না, তাহাকে কঠোর শাস্তি দেওয়া হইবে এবং চাকরি হইতে বরখাস্ত করা হইবে। মহামায়া ঠাকুরুন শেষটায় চাঁদা ডাকাতকে পুলিশের কাছে ধরাইয়া দিয়াছিল। তাহার কঠোর দণ্ড হইয়াছিল। মহামায়া ঠাকুরুনের বীরত্বের কথা সেই অঞ্চলে খুবই প্রচারিত হইয়াছিল। লোকে তাহাকে বলিত ডাকাত ধরা গিন্নিমা। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।